সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী রয়েছেন, আরও অন্যান্য মন্ত্রী নেতা মন্ত্রীরা রয়েছেন বিধানসভায়, সেখানে স্পিকারের সামনে আপনি সেখানে বসে আছেন। অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওশাদ সিদ্দিকী বসে আছেন, তার মানে কি তৃণমূলের যোগদান দেওয়ার কথাবার্তা আলোচনা হচ্ছিল? দেখুন, অনেকে বলছেন নয়, এটা তৃণমূলের নেতারা বুথের স্তরে আইএসএফ এর যারা নেতৃত্ব আছে, আইএসএফ এর কর্মী সমর্থকদের কাছে ভুল একটা বার্তা দিতে চাইছে। দেখুন, আমি এই মোদি আর মমতার মতো একা একা বসে মিটিং করে নিইনি। আমি যেখানে উপস্থিত ছিলাম, এটা আমার অধিকার চাইতে গিয়েছিলাম। অধিকার হচ্ছে আমি একটা স্ট্যান্ডিং কমিটির আমি চেয়ারম্যান, সাথে সাথে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, যাকে শর্টে বিএ কমিটি বলে, তার একজন আমি গুরুত্বপূর্ণ সদস্য। বিধানসভা কিভাবে চলবে, কত ঘন্টা আলোচনা হবে, কি আলোচনা হবে, কটা থেকে কটা পর্যন্ত আলোচনা হবে, সেটা বিধানসভা চালুর পূর্বেই সেটা একটা মিটিং হয়। সেখানে মুখ্যমন্ত্রী থাকাটা স্বাভাবিক, শিক্ষামন্ত্রী থাকাটা স্বাভাবিক, অর্থমন্ত্রী থাকে, নারী ও শিশু কল্যাণ ও নারী ও শিশু সুরক্ষা, আর যারা যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররা থাকে। বিরোধী দলেরও থাকার কথা, ওখানে শুভেন্দুবাবুরা থাকে না। শুভেন্দুবাবুরা থাকে না বলে কি নওশাদ সিদ্দিকী থাকবে না, এ ধরনের ব্যাপার নয় তো। আমার টিকিট তো আর শুভেন্দুবাবুর কাছে বাঁধা নাই। আমি আমার অধিকার, ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে, চোখে চোখ রেখে কথা বলে আমি আমার কথা বলে আসবো। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, ওই দিনকে 3-6 ঘন্টা রাজ্যপাল ভাষণের ওপরে রাখার চেষ্টা হচ্ছিল, প্রস্তাব ছিল, আর 3-6 ঘন্টা বাজেটের ওপরে। আমি সহ অনেকেই বললো না, আমি বলেছিলাম 8 ঘন্টা, সেটা 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা হয়েছে, 6 ঘন্টা রাখার চেষ্টা হচ্ছে বলেছিল। তাহলে 1 ঘন্টা তো বাড়লো। 1 ঘন্টা বাড়া মানে 1 ঘন্টা চর্চা হবে রাজ্যপাল ভাষণের ওপরে এক্সট্রা। 1 ঘন্টা মানে পশ্চিমবাংলার বাজেটের ওপরে আরো 1 ঘন্টা বেশি চর্চা হবে। এই যে অধিকার, আমার অধিকারের জন্য ওখানে বসেছি, কারণ দয়াতে আমি এই সিটে গিয়ে বসিনি। দয়া যদি বলেন, ভাঙড়ের মানুষের ভোটের জন্য আমি ওই সিটে গিয়ে বসেছি। এটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর কেন করছে? তৃণমূলীরা ভয় পেয়েছে, আর তৃণমূলের আবার ছোটখাটো নেতারা ভয় পাচ্ছে যে মমতা ব্যানার্জির আর নওশাদ সিদ্দিকী যদি কাছাকাছি বসছে, নওশাদ সিদ্দিকী যদি একবারে বলে দেয় আমাদের দুর্নীতি চুরির কথা, মুখলজ্জায় তো মমতা ব্যানার্জি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেই ভয়ে ওরা মিসগাইড করছে বুথের স্তরে। নওশাদ সিদ্দিকী কারো কাছে টিকি বন্ধক দেবে না, নওশাদ সিদ্দিকী মাথা বন্ধক কারো কাছে দেবে না। বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলার যে স্বাধীনতা আছে, সেটা কোনোদিন আমি খর্ব হতে দেবো না। সুতরাং কারো কাছে যে আত্মসমর্পণ করবো, ওই খারাপ সময় আমার আসেনি, ইনশাল্লাহ আসবেও না। মানে ভাঙড়ের মানুষ সফল যে নওশাদ সিদ্দিকীকে তারা বিরোধী একজনকে এমএলএ করে পাঠিয়েছে, যে মুখ্যমন্ত্রীর বা ওখানকার বিধানসভার দায়বদ্ধতা রয়েছে নওশাদ সিদ্দিকীকে ডাকতে হবে। একদম একদম ভাঙড়ের মানুষের সফল তো। আজকে সারা রাজ্যের মানুষ আঙুল কামড়াচ্ছে কি, যে আমরা যদি নওশাদ সিদ্দিকীর মতো আরো 5টা পাঠাতে পারতাম, আরো 10টা পাঠাতে পারতাম। এক নওশাদ সিদ্দিকী হিলিয়ে দিচ্ছে রাজ্য সরকারকে। নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য হাইকোর্টে গিয়ে ঘন্টার পর ঘন্টা অ্যাডভোকেট জেনারেল এজি যাকে বলি, এজি স্যার দীর্ঘক্ষণ কোশ্চেন করছে। তাহলে 10টা নওশাদ সিদ্দিকীকে পাঠাতে পারতাম, কি হতো? বাংলা মাস সফল, আমাকে এড়িয়ে কিছু করতে পারবে না ওরা। যে আলোচনা হবে বিধানসভায়, সেখানে আমার উপস্থিত থাকতে, আমাকে সেখানে আমি উপস্থিত থাকি, এবং সেগুলো এইটা হোক সেটা হোক আমি অবশ্যই প্রস্তাব রাখি। একটা বিষয় আর একটা সামনে এসছে, যে চাকরি দুর্নীতি সিবিআই এর যে চার্জশিট সেটা প্রকাশ্যে এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে সিবিআই সেই রিপোর্টে তৃণমূলের এমএলএ এমপিদের নাম কি, এমনকি বিজেপির নেতাদেরও নাম রয়েছে, যারা চাকরির জন্য সুপারিশ করেছিল, চাকরি বিক্রির জন্য সুপারিশ করেছিল। সেখানে আমরা দেখছি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম আছে, যিনি চাকরির জন্য সুপারিশ করেছিল, অর্থাৎ চাকরির দুর্নীতিতে শওকত মোল্লার নাম। কত রকম উনি দুর্নীতি করবেন। কয়লা চুরিতে ওনার নাম আছে, আবার চাকরি চুরিতে ওনার নাম চলে আসলো, ইতিপূর্বে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে ওনার নাম আছে। কত দুর্নীতি আর করবে? ফেরেস্তার মতো ঘোরার চেষ্টা করে না, কিন্তু পাপ বাপকেও ছাড়েনি। অন্যায়ভাবে অনৈতিকভাবে আমাদের ছেলেদের উপরে আক্রমণ চালিয়েছে, খুন করেছে, হয়তো পুলিশি ক্ষমতা দিয়ে দমিয়ে রেখে দিয়েছে, কিন্তু যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে, 2টো চাকরি দিয়েছে কি 200টা, কেঁচো খুঁটলে কে উঠে বেরিয়ে আসবে, সেটা সময় কথা বলবে। এতদিন তো শওকত মোল্লা সাহেবকে জেলের মধ্যে থাকা দরকার, উনি বাইরে কিভাবে ঘুরছেন সেটা আমি আশ্চর্য। কিভাবে বিজেপির সাথে তাহলে সেটিং করেছে একটু বুঝুন, সেটিং করে চলছে কিভাবে বিজেপির শীর্ষ নেতাদের সাথে শওকতবাবু সেটিং করে চলছে। কারণ একাধিকবার ইডি যাকে ডাকছে তিনি হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ইডি তাকে তুলে নিয়ে যাচ্ছে না কেন?
তাহলে শওকতবাবু আর বিজেপির কতটা দরম মরম মানে মালের হয়তো এই হতে পারে, বা অন্য কোনো ডিমান্ড অবৈধ পন্থা থাকতে পারে। তো এই যে অন্যায় করেছে এর জবাব মানুষও দেবে। আশা করছি সিবিআই তদন্ত করে যারা এই চাকরি চুরি করেছে, গরিব ছেলেদের মেধাকে চুরি করে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। একটা অভিযোগ এসেছে যে মাধ্যমিক পরীক্ষার্থী তার সঙ্গে শ্লীলতাহানি করেছে তৃণমূলের নেতা, কি বলবেন? তৃণমূলের নেতা মানে আপনি যেখানে আছে জানবেন এগুলো স্বাভাবিক তাদের কাছে। আমাদের এই ভাঙড়ে হয়েছে, তো বামনঘাটাতে হয়েছে। বেচারি তার ধর্মীয় একটা অনুষ্ঠানে গিয়েছিল, হরিকীর্তন সম্ভবত, কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে বেটা মাতাল মাল খেয়ে মাতলামি করে আমার এক নাবালিকা সম্ভবত বোনটার সাথে করেছে। ওকে তো আগে অনেক পরে অ্যারেস্ট করেছে, অনেক আগে অ্যারেস্ট করা দরকার ছিল। সাহস কোথা থেকে পাচ্ছে? এদিন তো ভাঙড়ে ছিল না, ভাঙড়েতে এই ধরনের নোংরামি ছিল না। ভাঙড়ে অনেক নেতা ছিল তৃণমূলে, সিপিএম এর অনেক নেতা ছিল, ভাঙড়ে এই খবর আমরা শুনিনি। এই শওকত মোল্লার গায়ে গেতে করে ঘেঁষালো ওরা। শওকত মোল্লা সরচার্জে এসে মানে সবটাকে ইরাক নিজে কি মনে করছে, সব আমি পার পেয়ে যাব। আমি বলছি না শওকত মোল্লাই কাজ করতে বলেছে, কিন্তু শওকত মোল্লা আমাদের শওকতদা আমাদের পেছনে আছে এই চিন্তা ভাবনা নিয়ে মাল খেয়ে মানে আর তখন মাথা কাজ করছে না, আমার শ্লীলতাহানি করেছে। একটা বিষয় সামনে এসেছে গত দুদিন আগে বারুইপুরে, সেখানে একটি মসজিদে একজন অমুসলিম ছেলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, যেখানে কোরআন থাকে, যেখানে খুতবা আর বই থাকে, ইমাম সাহেব যেখানে খুতবা দেয়, সেই জায়গায় ঢুকে প্রস্তাব করেছে। কি বলবেন বিষয়টা নিয়ে? চরম অনৈতিক অন্যায় কাজ করেছে, কোনো রকমভাবে এটাকে মেনে নেওয়া যায় না। তবে আমি সজাগ সতর্ক থাকতে বলবো, যত বছর পার হলেই কিন্তু লোকসভা বিধানসভা নির্বাচন, হিন্দু মুসলমানের বিভাজন করা সাম্প্রদায়িক শক্তি একটা মাথাচাড়া দিয়ে উঠছে। যে মাথাচাড়া দিয়ে উঠলে তৃণমূল বিজেপি উভয়ের লাভ হবে। হিন্দু মুসলমান মোট ভাগ করলে দুজন ভাগ করে নেবে, দুটোর তো শোরুম থেকে দেখালে আলাদা হলো, গোডাউন তো একটাই, নাগপুর। তো ব্যাপারটা হচ্ছে যেটা, দেখুন যে ঘটনা ঘটেছে, এখনকার মুসল্লি এখনকার লোকজনকে আমি সাধুবাদ জানাবো, তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি, তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। কিন্তু এখন বিষয়, একটা মুরগি চোর ধরা পড়লে, গরু চোর ধরা পড়লে, ছাগল চোর ধরা পড়লে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট প্রেস কনফারেন্স করে অনেক কিছু কথা বলে। আর আমি কি দেখছি, এত বড় একটা ঘটনা, এটা কে করেছে, তাকে অ্যারেস্ট বা তার বিরুদ্ধে কি মামলা হয়েছে, কি হচ্ছে, সেটা নিয়ে একটা প্রেস কনফারেন্স দেখতে পেলাম না। আমি বারবার বলে আসছি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বাংলাতে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নর ঘটে এই ধরনের মন্তব্য করে যাচ্ছে, তৃণমূল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তারা মনে প্রাণে চাইছে তৃণমূল যে হিন্দু মুসলমানের মধ্যে এই ধরনের খেলা খেলুক, মুসলমানরা ভয় পেয়ে গিয়ে আমাকে ভোট দেবে, এক প্রকার তাকে ছেড়ে রেখেছে। আর এই ঘটনা এখনো পর্যন্ত আমার কাছে খবর আছে, দেখি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বা বারুইপুর থানার পক্ষ থেকে সেই ধরনের কোনো স্ট্রং অ্যাকশন নেওয়া হয়নি। তার মানে বুঝতেই পারা যাচ্ছে কেন নেয়নি। পুলিশকে তাহলে কে বারণ করেছে? নিশ্চিতভাবে পুলিশ নিত। কে বারণ করেছে? দেখুন, শাসক দল বারণ করেছে হয়তো। তাহলে পুলিশ শাসক দলের ছাড়া তো কারো কথা শুনে চলে না, যতটুকু শুনে শাসকেরই শোনে, আমাদের বিরোধীদের শুনতেই চায় না। কাহিনীটা কি হতে পারে? এই নিয়ে শওকত মোল্লা সাহেবের বক্তব্য কি আমিও জানতে চাইছি। শওকত মোল্লা সাহেব বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেন, আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি, কালকে বিধানসভাতে দাঁড়িয়ে বারুইপুর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করলো এতটুকু আপনি জিজ্ঞাসা করুন। আর আমি চ্যালেঞ্জ করছি, আপনার এই জিজ্ঞাসা করার মতো আওকাত নাই। হ্যাঁ, আমি বলছি আপনার আওকাত নাই, এটা জিজ্ঞাসা করার মতো আপনার আওকাত হবে না। আমি কালকে দিনটা দেখব, যদি না জিজ্ঞাসা করে 18, 19, 20, আমি যদি এই 3 দিনের মধ্যে বেঁচে থাকি, আমি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করব বারুইপুরে এই ঘটনার জন্য পুলিশের বিদ্যুৎ পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা দেখেছি ওই এলাকায় যেখানে ঘটেছে, ওই মসজিদের ইমামের বাড়ি তার দুদিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেই মসজিদে এই পেশাব। এর পিছনে কি কোনো রহস্য, রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো কিছু আছে কি? সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হচ্ছে। প্রশাসন কি করছে? যখন একটা ইমামের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগানোটাকে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত। তাহলে সেই জামিন অযোগ্য ধারায় মামলা হয়, যদি গ্রেফতার হয়ে যেত হয়তো এই ঘটনাটা নাও ঘটতে পারতো। তো একজনকেও গ্রেফতার করেছে, বাড়ি পুরানোর জন্য কাউকে হয়তো গ্রেফতার করেনি, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আর আপনার এই মসজিদের একটার সাথে একটা রিলেটেড, যদি বাড়িতে আগুন লাগানোর ব্যাপারটাতে যদি গ্রেফতার হয়ে যেত, তাহলে মসজিদে হয়তো এই কাজটা করতে সাহস পেত না। তাহলে সাহসটা যোগাচ্ছে কে? প্রশাসন। আর প্রশাসনকে কে কন্ট্রোল করছে? তৃণমূল কংগ্রেস। তাহলে এই যে রাজ্যে এই যে অরাজকতা চলছে, দায়ী কে? তৃণমূল কংগ্রেস। আর এটা আমরা ধরিয়ে দিই বলেই আমাদের উপরে দেখে দেওয়া হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি মহাশয়ার
কি প্ল্যান খেলছে 2026-এর জন্য বিজেপিকে সাথে নিয়ে, শুভেন্দুবাবুকে সাথে নিয়ে, সেটা বোঝা মুশকিল। তো বাংলার ধর্মপ্রাণ ধর্মনিরপেক্ষ মানুষকে বলবো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। কদিন আগেই দেখলাম বহরমপুরে মন্দিরের মধ্যে ঢুকে সেখানেও হিন্দু সমাজের এক ছেলে মূর্তি ভেঙেছে। যদি ওটা প্রমাণ না হতো তাহলে মুসলমানদের নামে দোষ সাথে চাপিয়ে দিত। চোপড়াতে সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, ধরা কে পড়েছে? বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য। তাহলে এই যে অন্যায় না ধরা পড়লে মুসলমানদের নামে দোষ দিত, এই বিজেপি দিত। তাহলে এইগুলো চলছে, বাংলায় করা সাহস পাচ্ছে কোথা থেকে? সাহস পাচ্ছে যে সরকার চালাচ্ছে, সে সাহসের জায়গাটা দিচ্ছে। সরকার যদি কঠোর রাস্তা দমন করে, সাহস পাবে? কঠোর রাস্তা না দমন করার ফলে দেখতে হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম আপনার বেলডাঙ্গাতে আল্লাহর নামে গালিগালাজ লিখে পুজো মণ্ডপে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন, যার মাস্টার মাইন্ড হচ্ছে সায়ন হালদার, ধরা পড়েছিল পরবর্তীতে। আবার ফের ঠিক এখানে মসজিদে পেশ, এই যে বারবার এই ঘটনাটা, আগে ইউপিতে, রাজস্থানে, গুজরাটে, তো পশ্চিমবঙ্গে নিয়মিত সেই ঘটনা ঘটছে। মোহন ভাগবতজি কি বলেছেন, আরএসএস কি বলেছে মমতা ব্যানার্জিকে? দুর্গা বলে আখ্যায়িত করেছে। দেখুন, বিজেপি, আম আদমি পার্টি, তৃণমূল, এ ধরনের অনেক কটা দল আছে। আরএসএস তার আইডিওলজিকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টের প্রথম মাধ্যম ওরা বিজেপি খোঁজে। বিজেপি ডিজেবল হলে, বিজেপির মধ্যে সে ক্যাপাসিটি ওখানে না থাকলে কি হয়, অন্য দলকে দিয়ে করায়। কখনো তৃণমূলকে বেছে নিয়েছে তো আরএসএস, কখনো আপকে বেছেছে। তো আপনার তৃণমূলকে দিয়ে পশ্চিমবাংলায় যেভাবে হিন্দুত্বকরণের চেষ্টা হচ্ছে, তাহলে বিজেপিকে প্রয়োজন নয়। নাহলে আরজি করের কাণ্ডের পরে আরএসএস চিফ কি বলেছিলেন, রাজ্য সরকার যেটা বলবো আমরা সেটা, মানে কি? আগে থেকেই তো আপনার কি বলে, সিবিআই যারা তদন্তকারী সংস্থাকে তো মোহর মেরে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। কি হবে তদন্ত? কি দেখলাম, রাজ্য সরকারের ব্যর্থতাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। তো এটা চলছে। আর মানুষে বোঝা দরকার, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, না বিজেপিকে আটকানোর জন্য প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে বিধানসভার মধ্যে পাঠাবে, এটা এখন ডিসাইড করুক। 2026-এ খুব কঠিন সময় আসছে, বিজেপির ভয় দেখিয়ে ভোট না লুট হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন।